আমরা আমাদের দেশের আইন আদালতে স্বচ্ছতা আনতে পারি নাই। যেই সরকার যখন ক্ষমতায় গিয়েছে তাদের দলীয় লোকদেরকে বিচার বিভাগে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ করেছে। পুলিশ প্রশাসনে দলবাজি করে তাদের দলীয় লোকদের একটা আধিপত্য তৈরি করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এই গণ অভ্যুত্থানের পরেও আমরা যতই নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন ধারার রাজনীতি করার কথা বলছি, সব কিছুই চলছে পুরানো ধারায়। কোনো জায়গায় পরিবর্তন আসে নাই, খুব বেশি পরিবর্তন আসে নাই। আপনি দেখেন পুলিশ প্রশাসন থেকে, আপনাদের কি মনে হয় প্রশাসন এখন একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে? প্রশাসনকে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হচ্ছে যে ওই জেলায় ওই উপজেলায় অমুককে প্রাধান্য দিতে হবে। এবং আরেকটা যে বলতে পারেন যে আরেকটা আধিপত্যবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, এই তথাকথিত ছাত্র সমন্বয়ক নামের বিভিন্ন জায়গার যে ছাত্র প্রতিনিধি, এরা তো এখন জেলা উপজেলা লেভেলে মন্ত্রীদের চেয়ে পাওয়ারফুল। সেদিন একটা চিঠি দেখেছি হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রাণ আরএফএল কোম্পানিকে চিঠি লিখেছে, আমরা একটা প্রোগ্রাম করব, আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে। মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তারা আর কথাবার্তা বলবে না, আর যদি না দেয় তাহলে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে একটি ইস্যু দিয়ে। এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা। আজকে রাশেদ ভাই যেটা বলছে, মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছিল, ফেসবুকে পোস্ট দিয়েছে। মাহফুজ এই সরকারের যে একজন উপদেষ্টা, সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে তিনি আপনার কিছু কথা শেষের দিকে আমি বললে তিনি বলছেন যে এই প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র 2 জন ছাত্র উপদেষ্টা। তো তাহলে 2 জন কেন ছাত্র উপদেষ্টা গেল? পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে বিপ্লবীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানকারীদের নেতৃত্ব অংশীজনদেরকে নিয়ে সরকার হয়। তোমরা কেন ওই বিদেশি অ্যাম্বাসির পরামর্শে বিদেশি অ্যাম্বাসির 5টা কিছু লোকজনকে নিয়ে সরকার গঠন করতে গেল? আমাদের লজ্জা হয়। আরো বাংলাদেশের প্রটোকলে ডিপ্লোম্যাটরা, আমার এক্স্যাক্টলি অনেক পেছনের প্রটোকলে, মন্ত্রী তো দূরের কথা, সচিব, তারা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এখানকার ডিপ্লোম্যাটরা, আমাদের 3 জন উপদেষ্টা আমেরিকান এম্বাসিতে গিয়ে মিটিং করে কতটুকু নাকে খত দিতে পারে না চিন্তা করতে পারেন। 3 জন উপদেষ্টা, যেখানে একজন মিনিস্টারের সাথে তাদের মিটিং করতে তাদের অন্তত আমি মনে করি আগে থেকে মেইল দিয়ে অপেক্ষায় থাকার কথা। আর সেখানে ওই যে বলে যে চাইলাম জল পাইলাম শরবত, এরকম যে মেঘ না চাইতে বৃষ্টি, হুড় করে 3 জন উপদেষ্টা। সেই উপদেষ্টা তো মাহফুজও তো ছিল, মাহফুজ এত নীতি নৈতিকতার কথা বলে, মাহফুজ কেন আমেরিকান এম্বাসিতে যাবে? আমেরিকান অ্যাম্বাসেডর মাহফুজের কাছে আসবে, সে একজন উপদেষ্টা প্রটোকলে। যাই হোক, গিয়েছেন, যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয়, দাওয়াত ছিল অন্য বিষয়, আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে 3 জন অ্যাম্বাসেডর, 3 জন উপদেষ্টা আমেরিকান এম্বাসিতে যে মিটিং করে আসে। এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড, এই হচ্ছে তাদের লেভেল। আর তারা পাবলিককে আয়স করার জন্য, আবেগে ব্ল্যাকমেল করার জন্য 2 দিন পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, বিপ্লবীরা মার খায়, এই করে সেই করে, এই সমস্ত সস্তা সেন্টিমেন্টমূলক কথাবার্তা বলে। যেখানে ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চায় আমি ক্ষমতায় থাকবো। সেখানে ছাত্ররা কেন বলে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনাকে আমরা ক্ষমতায় বসাবো না? কেন বলে নাই? এখনো কেন বলছে না? 2 জন ছাত্র উপদেষ্টা ছিল, সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি এলজিইডি মিনিস্ট্রি, সে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলজিইডি তো দূরের কথা, যার ন্যূনতম এই মিনিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নাই, দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রজেক্ট এবং কাজ তাদের নির্দিষ্ট লোক ছাড়া কেউ পায় না সেখান থেকে। এই আওয়ামী, এই মাহফুজের স্ট্যাটাসে আছে জামাতের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আপনারা যেভাবে দেখেছিলেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক সিস্টেমাইজ করেছিল প্রতিষ্ঠান। আওয়ামী লীগের মাহফুজ এখানে বলেছে আওয়ামী লীগের আর্থিক দুর্গে আমরা হাত দিতে পারি নাই। আওয়ামী লীগের সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই বসুন্ধরা সহ এই ওরিয়ন চরিয়ন যারাই আছে, কয়টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ছাত্ররা আন্দোলন করছে? বরঞ্চ ওই লুটেরা আরেক মাফিয়া বসুন্ধরার সহযোগী
এই লুটেরা মুকুলের রূপায়ণ টাওয়ারেই তো তোমরা আস্তানা গেড়েছো। তো তোমাদেরকে রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি টাকা দিয়ে গেলে, উপদেষ্টা পাড়ায় এসে চেক দিয়ে গেলে সব জায়েজ। আওয়ামী লীগ তোমাদের কমিটিগুলোতে ঢুকছে না, আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কথা বলছো, একদিকে আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের নিয়ে মিটিং করছো, প্রোগ্রামের স্পন্সর নিচ্ছ, তাহলে কোন মুখে তোমরা এই কথা বলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে? আজকে সত্যি আমরা বারবার বলেছিলাম, কয়েকজন উপদেষ্টাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, বণিক বার্তায় আপনারা একটা সুন্দর অ্যানালাইসিস করেছিল জেসমিন বিপ্লব বা তিউনিশিয়ার বিপ্লব নিয়ে। সেখানে তারা মাত্র 4 মিনিটের একটা স্টোরিতে তারা বলেছিল যে তিউনিশিয়াতে এই গণ অভ্যুত্থানের পরে কীভাবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীগুলো বিভক্ত হয়ে গেছে, কিভাবে সেখানকার রাজনৈতিক এই সমস্যা দিনে দিনে জটিল হয়েছে এবং একটা দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে। আমি কয়েকজন উপদেষ্টাকে পাঠিয়ে বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করছি। আজকে মাহফুজ যেটা এখন বলছে, বাম এবং ডানের যে কালচারাল বিভেদ, রাজনৈতিক অংশীজনদের সরকারের প্রতি অসহযোগিতা, কেন সহযোগিতা করবে? তারা ইতিমধ্যেই যে 9-6 করেছে, সাবের হোসেন চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া, সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে, সরকারের মধ্যস্থতা হচ্ছে। কিন্তু আর্মিকে আর্মির দোষ দেওয়া যায়। 626 জন লোক নাকি যারা আর্মির কাস্টডিতে ছিল তারা পালিয়ে গেছে, সেটার জন্য জবাবদিহিতা করা দরকার ছিল। একই সাথে আমরা জানতে চাই গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে জামিন পেয়েছে, তার জন্য দায়িত্ব নিতে সরকারের। আমরা বারবার বলছিলাম দেশের এই বাস্তবতায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটা পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই, সেখানে সকলের সমর্থন প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন, এটা শোনা হলো না। তারা ক্রমাগতভাবে যে সমস্ত উপদেষ্টাদেরকে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা নিয়েছেন, তার মধ্যে অন্তত 5 জন উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন, অন্তত আরো 5 জন উপদেষ্টা আছে যারা বিদেশি এমবেসির মদত পুষ্ট। তাহলে এই ফাঁসিবাদের দোসর, বিদেশি মদত পুষ্ট এই উপদেষ্টা পরিষদ দিয়ে কি সংস্কার হবে, আর কি আপনার শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা যাব? বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই যে আমরা নির্বাচন চাই, নির্বাচনী রোডম্যাপ দেন। কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালোভাবে বক্তব্য রাখতে শুরু করলো? কারণ তারা বুঝতে পেরেছে আপনারা যেই পথে যাচ্ছেন, যেই প্রক্রিয়া অবলম্বন করছেন, সেটা আপনাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। আপনারা একটা 111-এর মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন। তাই সেই কারণে আমরা বলছি, ওকে, আপনারা যদি সংস্কার করতে চান, প্রকৃত অর্থে একটা টেকসই পরিবর্তন করতে চান, এখনো যেই কয়দিন আপনারা থাকতে চান, যেই কয় মাস, যেই কয় বছর রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিন। জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না। আজকে ভারত পাকিস্তান, ওইখানে মোদির যে ট্রাম্প কার্ড, হিন্দুত্ববাদী ট্রাম্প কার্ড, পাকিস্তান দেখছেন হামলা করেছে, হামলার কেন্দ্রবিন্দু ছিল তাদের মসজিদ, এবং হামলার নাম দিয়েছে আপনার অভিযানের অপারেশন সিন্দুর। একেবারেই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে মানুষকে উত্তেজিত করা, জনসমর্থন ক্যাশ করার একটা জায়গা থেকে। তো এইখানে আবার 2-1 দেখলাম যে আমাদের এই ছাত্র নেতারাও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, সংহতি প্রতিষ্ঠিত করতে হবে। 5ই আগস্ট যেই জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাতীয় ঐক্য এবং সংহতি নষ্টের মূল কারিগর কারা? সেই জাতীয় ঐক্য এবং সংহতি নষ্টের মূল কারিগরদেরকেও একসময় জবাবদিহি করতে হবে। ভুলে যাবেন না 75-এর মেজর ডালিমরা পরবর্তীতে কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন। কাজে আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন এবং যা ইচ্ছা তাই করবেন আর জনগণ মেনে নেবে, পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না। তাই আমাদের সহকর্মী ছোট ভাই বন্ধুদেরকে এখনো বলবো, এখনো সময় আছে, সকলের সাথে আলাপ আলোচনা করে আগামীর গতিপথ ঠিক করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ ভেবে থাকেন আওয়ামী লীগের 5 জন পুলিশ অফিসার আমার পক্ষে কাজ করবে, 5 জন ব্যবসায়ী আমার দলকে ডোনেশন দিবে, এরা যখন আবার সুযোগ পাবে
কাল সাপের মতো সবল মারবে। কাজে আওয়ামী লীগের প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে।